attentive and enjoy the class. Today I will discuss in front of you about the use of be verb, the use of would like to, had better to, and would rather. Had better and would rather. তারপর আমরা প্রেজেন্টেশন নিব এবং আমাদের যে সেন্টেন্স ট্রান্সলেশন ছিল আমরা সেটাও দেখব। তো প্রথমে আমরা আজকে এখান থেকে শুরু করব যে আমাদের হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব নিয়ে কথা বলতে চেয়েছিলাম। আমরা জানি যে এই হ্যাভ, হ্যাজ, হ্যাড সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিয়ে থাকে। এগুলো কখনো মেইন ভার্ব হিসাবে বসে, আবার কখনো অক্সিলারি ভার্ব হিসাবে বসে। আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হলেও সেখানে অনেক ধরনের অর্থ দিয়ে থাকে। কি বলা হচ্ছে? মেইন ভার্ব হিসেবে যখন ব্যবহৃত হয় তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অর্থ প্রদান করে থাকে। মেইন ভার্ব হিসেবে হ্যাভ ভার্বের ব্যবহার। আমরা সকলে জানি যে হ্যাভ এর অর্থ হচ্ছে আছে। আমরা অনেকে এটাও জানি হ্যাজ শব্দটা ব্যবহৃত হয় যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তখন হ্যাজ বসে। আবার হ্যাড এর অর্থ হচ্ছে ছিল। আমরা সবাই জানি হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে বসে তখন এই ভার্বের তিনটা ফর্ম হয়। হ্যাভ ভার্ব যখন মেইন ভার্ব হিসাবে বসে তখন এর তিনটা ফর্ম হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভি ওয়ান ফর্ম হ্যাভ, ভি টু ফর্ম হচ্ছে হ্যাড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ভি থ্রি ফর্ম যেটাকে আমরা বলছি হ্যাড। অর্থাৎ হ্যাভ, হ্যাড, হ্যাড। আমরা যেমন পড়েছি ইট, এট, ইটেন, এখানেও তদ্রূপ হ্যাভ, হ্যাড, হ্যাড। মনে রাখবেন এই হ্যাভ ভার্বের তিনটা ফর্ম এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাভ, হ্যাড, হ্যাড। যেমন আই হ্যাভ এ পেন, আই হ্যাভ আ পেন, আমার একটি কলম আছে। এখানে হ্যাভ হচ্ছে মেইন ভার্ব। আমরা একটু ভালো করে যদি লক্ষ্য করি, হ্যাভ হচ্ছে এখানে মেইন ভার্ব। আই হ্যাড এ পেন, এই বাক্যেরই পাস্ট ফর্ম, এখানে হ্যাভটা ভি টু হয়ে গেল হ্যাড। আবার আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এই বাক্যটা এখানে হ্যাড এর ব্যবহারটা পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি হয়ে গেল। কেমন দেখেন, আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এখানে হ্যাভটা হয়ে গেল। এই বাক্যটা এক মিনিট একটু ভালোভাবে দেখেন, আমি একটু বড় করি। বলা হচ্ছে আই হ্যাভ হ্যাড মাই ডিনার, অর্থাৎ আমি আমার ডিনার করেছি বা খেয়েছি বা গ্রহণ করেছি। এখানে প্রথম হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে হ্যাভ। ভালোভাবে খেয়াল করব আমরা। যেমন আমি ফুটবল খেলেছি, আই হ্যাভ প্লেড ফুটবল। আমি সকালের নাস্তা খেয়েছি, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। এই বাক্যটা যেমন, ঠিক একইভাবে আই হ্যাভ হ্যাড মাই ডিনার, এখানে আই হ্যাভ ইটেন রাইস যেমন ইট থেকে ইট, এট, ইটেন, আর এখানে হ্যাভ ভার্বের ভি থ্রি করা হয়েছে হ্যাড। আই হ্যাভ হ্যাড মাই ডিনার, আমি ডিনার করেছি। এখানে হ্যাড হচ্ছে প্রথম, হ্যাভটা হচ্ছে আই এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে হ্যাভ বসে, সেটা বসেছে। যদি বলা হয় আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে নিয়ম অনুসারে বাক্যগুলো হয় এখানেও সেই একই নিয়মে বাক্যটা সম্পন্ন হয়েছে, আই হ্যাভ হ্যাড মাই ডিনার। অনেকেই কিন্তু এই জায়গাটাতে আমরা বুঝতে পারি না যে আই হ্যাভ হ্যাড মাই ডিনার এটা কেমন হলো, কিভাবে হলো। কিন্তু খুবই সিম্পল একটা ব্যাপার, আই হ্যাভ হ্যাড মাই ডিনার অর্থাৎ আমি আমার ডিনার করেছি। মনে রাখতে হবে মেইন ভার্ব হিসেবে হ্যাভ যখন ব্যবহার হবে তখন এর অনেকগুলো অর্থ হয়ে থাকে। যদিও আমরা জানি হ্যাভ এর অরিজিনাল মিনিং হচ্ছে আছে। যেমন আমরা জানি আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, তাই না? এখন হ্যাভ এর যে অর্থগুলা হয় সেগুলো একটু আমরা দেখে আসি। যখন মালিকানা বোঝায় ওনারশিপ তখন কিন্তু হ্যাভ হয়, যেমন উই হ্যাভ এ কার। রিলেশনশিপ যখন বোঝায় করিম হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড টু কিডস, এখানে একটা সম্পর্ক বোঝাচ্ছে, করিম হ্যাজ এ ওয়াইফ, তার একজন স্ত্রী আছে, অ্যান্ড টু কিডস, দুইটা বাচ্চা। হ্যাঁ, ফিচার ক্যারেক্টারিস্টিক যখন বোঝায় রুমা হ্যাজ এ ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস, রুমা হ্যাজ এ ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস। দেখেন তার একটা ক্যারেক্টারিস্টিক বোঝাচ্ছে, চরিত্র বৈশিষ্ট্য, রুমার আছে ফ্যান্টাস্টিক সিঙ্গিং ভয়েস, চমৎকার গানের কণ্ঠ। ইলনেস যখন বোঝায় তখনও হ্যাভ বসাতে হয়, আই হ্যাভ রিয়েলি ব্যাড হেডেক টুডে। এক্সপেরিয়েন্স যখন বোঝায়, আই হোপ ইউ হ্যাভ আ গ্রেট টাইম এট দ্য পার্টি।
ইটিং অথবা ড্রিঙ্কিং যখন বোঝায়, মাই কলিগস ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ এট 1 PM। আমার সহকর্মী বৃন্দ প্রায়ই তাদের দুপুরের খাবার লাঞ্চ করে 1টার সময়। দেখেন এখানে হ্যাভ, ইউজুয়ালি হ্যাভ লাঞ্চ এট 1 PM, এখানে হ্যাভটা ব্যবহার করা হয়েছে খাওয়া অর্থে। শুধু যে হ্যাভ এর অর্থ আছে বা থাকা এমনটি না, হ্যাভ কিন্তু একটা বহুরূপী ভার্ব, এটা আমরা খেয়াল করব। বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, তো এইটা হচ্ছে সেই হ্যাভ ভার্ব। এখানে হ্যাভ ভার্বের যে 6 প্রকারের ব্যবহারের কথা বলা হয়েছে, এদের মধ্যে আবার প্রথম যে 4টা আছে, ওনারশিপ, রিলেশনশিপ, ফিচার, ইলনেস, এই 4টা হচ্ছে স্ট্রেট সিচুয়েশন। এই 4টা হচ্ছে স্ট্রেট সিচুয়েশন, এদের সঙ্গে কখনো কন্টিনিউয়াস ফর্ম অথবা হ্যাভিং বসানো যাবে না। এদের সাথে কখনো কন্টিনিউয়াস ফর্ম অথবা হ্যাভিং বসানো যাবে না, মনে রাখবেন। উই আর হ্যাভিং এ কার, উই আর হ্যাভিং এ কার, এই কথাটা কখনো বলা যায় না, এটা রং। রহিম হ্যাজ এ ওয়াইফ অ্যান্ড 2 কিডস। রুমা ইজ হ্যাভিং এ ফ্যান্টাস্টিক ভয়েস। এখানে বাক্যটা কি বলেছিলাম? বাক্যটা বলেছিলাম রুমা হ্যাজ এ, রুমা হ্যাজ এ, রুমার আছে। এখানে রুমা ইজ হ্যাভিং, এই ধরনের বাক্যে কখনো আইএনজি প্রয়োগ করা যাবে না। বলা হচ্ছে এইগুলা হচ্ছে একেবারে স্ট্রেট ভার্ব, এদের সঙ্গে কখনো কিন্তু কোনো আইএনজি যুক্ত করা যায় না। আবার আই এম হ্যাভিং এ রিয়েলি ব্যাড হেডেক টুডে, এটাও কিন্তু রং। আই এম হ্যাভিং হবে না, আই হ্যাভ রিয়েলি আ ব্যাড হেডেক টুডে। কিন্তু যদি এক্সপেরিয়েন্স অথবা খাওয়ার কথা বলা হয়, তবে হ্যাভিং হতে পারে, মনে রাখবেন। হ্যাভিংটা কোনো খাওয়ার বেলায় কিন্তু হ্যাভিংটা যুক্ত করা যায়। আই অ্যাম হ্যাভিং আ গ্রেট টাইম দিস পার্টি, আমি এই পার্টিতে একটা চমৎকার সময় পার করছি। আই ওয়াজ হ্যাভিং আ গ্রেট টাইম এট দিস পার্টি। মাই কলিগস আর হ্যাভিং লাঞ্চ রাইট নাও। মাই কলিগস ওয়ার হ্যাভিং লাঞ্চ when the boss came and told everybody to get back to work। আচ্ছা, এখানে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, এই চার্টের মাধ্যমে আমরা একটা ব্যবহার দেখি। যেমন এখানে সাবজেক্ট নিয়েছি আই, ইউ, উই, দে, প্লুরাল নাউন, বা এখানে তার পরে হতে পারে হি, শি, ইট, এনি সিঙ্গুলার নাউন হইতে পারে। অ্যাফার্মেটিভ বা প্রেজেন্ট টেন্সে কি কি হইতে পারে আমরা একটু দেখব। হ্যাঁ, স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন বা আমাকে শুনতে পারছেন? জি স্যার, শোনা যায়। শোনা যাচ্ছে, আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন বলা হচ্ছে অ্যাফার্মেটিভ প্রেজেন্ট টেন্সে এখানে হ্যাভ বসে। হুম, হ্যাজ বসতে পারে যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আবার পাস্ট ফর্মে গিয়ে হ্যাড বসবে, তখন সাবজেক্ট যাই থাকুক না কেন, যেমন আই হ্যাড এ পেন, আবার এখানে আপনি যদি সাবজেক্ট পরিবর্তন করে হি দেন, তাহলেও কিন্তু হ্যাড বসবে। অর্থাৎ পাস্ট ফর্মে সাবজেক্ট যাই থাকুক, হ্যাড কখনো পরিবর্তন হবে না। কিন্তু প্রেজেন্ট ফর্মে আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। কিন্তু যদি বলি তার একটা কলম আছে, তখন কিন্তু এখানে হি বা শি থার্ড পারসন আসলে হি হ্যাজ এ পেন, হি হ্যাভ দেওয়া যাবে না। কিন্তু বলা হচ্ছে পাস্ট ফর্মে, দেখেন এখানে আই এর পরেও হ্যাড, এখানে হি এর পরেও হ্যাড। নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট টেন্সে কি হবে? ডোন্ট হ্যাভ। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, আমার একটি কলম নেই, আই ডোন্ট হ্যাভ এ পেন। পাস্ট ফর্মে কি হবে? ডিডেন্ট হ্যাভ। আর যখন এখানে সাবজেক্ট থার্ড পারসন হয়, তখন ডাজেন্ট হ্যাভ হবে। আর এখানে যদি অন্য কোনো সাবজেক্ট যাই থাকুক না কেন, এখানে ডিডেন্ট আসবে, ডিডেন্ট হ্যাভ। এটার ব্যবহারটা আমরা এখন দেখব। তারপর যখন আমরা ইন্টারোগেটিভ করব, তখন ডু প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ, তারপর ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। আবার এখানে ডাস প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ, ডিড প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ। বাক্যগুলো আমরা একটু দেখি। যেমন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম আছে, কি হবে? আই হ্যাভ এ পেন। আচ্ছা, এইগুলো আপনারা একটু পড়েন, আমি একটু শুনি। এই বাক্যগুলো ইংলিশ পড়তে হবে, সঙ্গে বাংলাটাও বলতে হবে। নাহিদা সুলতানা আপা, আপনি একটু এইগুলা পড়বেন, এই বাংলা পড়বেন এবং ইংরেজি বাক্যগুলাও পড়বেন প্লিজ। জোরে জোরে পড়বেন, আমরা সবাই শুনবো। হুম, আমার একটি আমার কলম। একটি কলম আছে, I have a pen। হুম, আমার একটি কলমে আর tab। আমার কি একটি কলম আছে? হুম, আমার কি থ্যাংক ইউ। আপনার সাউন্ডটা একটু ইয়ে পাচ্ছি, ধন্যবাদ। এমডি পলক, আপনি এগুলো একটু পড়বেন, এই বাক্যগুলা প্রথম থেকে। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। আমার একটি কলম নেই, আই হ্যাভ নট এ পেন বলা যাবে না। আমরা এই জায়গাটাতে ভুল করে থাকি। হ্যাভ নট কেন বলবো না?
কারণ হ্যাভ হচ্ছে এখানে মেইন ভার্ব। আমরা আগেই জেনে এসেছি যে মেইন ভার্বের সঙ্গে কখনো নট যুক্ত করা যায় না। আই ইট রাইস, এই বাক্যটাকে আমরা এভাবে বলতে পারি, আমি ভাত খাই না, আই নট ইট রাইস, এভাবে আমরা বলতে পারি না। আমাদেরকে বলতে হবে আই ডোন্ট ইট রাইস। কেন বলবো? হ্যাভ হচ্ছে মেইন ভার্ব এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। এই জন্য কিন্তু আমাদের এখানে আমরা আই হ্যাভ এ পেন, আই হ্যাভ নট এ পেন বলবো না, আই ডোন্ট হ্যাভ আ পেন। আমার একটি কলম নেই, আই ডোন্ট হ্যাভ আ পেন। আমার কি একটি কলম আছে? ডু আই হ্যাভ এ পেন? আমার কি একটি কলম নেই? ডোন্ট আই হ্যাভ এ পেন? হুম, এগুলো একটু পড়তে হবে। পলক পড়েন আপনি, এমডি পলক। জি স্যার। পড়েন। আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন। হুম আমার একটি কলম নেই, আই ডোন্ট হ্যাভ এ পেন। হুম আমার কি একটি কলম আছে, ডু আই হ্যাভ এ পেন। আমার কি একটি কলম নেই, ডোন্ট আই হ্যাভ এ পেন। রহিমের একটি গাড়ি আছে, হ্যাজ এ কার। রহিমের একটি গাড়ি নেই, রহিম ডাজন্ট হ্যাভ এ কার। আচ্ছা, এইটা রহিমের এখানে কি একটি এক গাড়ি। মিনিট একটু ওয়েট করতে হবে। রহিম হ্যাজ এ কার, এই বাক্যটা একটু আমরা বলি। রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে রহিমের পরে হ্যাভ হচ্ছে না। রহিম হ্যাজ এ কার, কিন্তু পরের বাক্যটা দেখেন, রহিমের একটা গাড়ি নেই, রহিম ডাজেন্ট হ্যাভ এ কার। কি বললাম? রহিম ডাজেন্ট হ্যাভ এ কার। আচ্ছা, এখানে ডাজ নট দিচ্ছি আবার হ্যাভ দিচ্ছি, প্রথম বাক্যে হ্যাজ ছিল, এখানে হ্যাজটা ব্যবহৃত হলো না কেন? এখানে ডাজেন্ট এর পরে হ্যাভ আসলো কেন? এইটার ব্যাখ্যাটা কি হবে? আপা একটু বলবেন, তাহমিনা আপা, এখানে কেন আমরা হ্যাভ দিয়ে আবার প্রথমে হ্যাজ ব্যবহার করে পরে হ্যাভ ব্যবহার করছি কেন? এই যে জায়গাটা, এখানে তো এভাবে লিখলে ভালো হতো, রহিম ডাজেন্ট হ্যাজ এ কার। এখানে আমরা হ্যাভ ব্যবহার করছি কেন হ্যাজটা ব্যবহার না করে? স্যার হ্যাভ তো মূল ভার্ব। না, ব্যাখ্যাটা সেইটা না, আরো একটু ভেবে বলেন, দেখবেন পারবেন। এটা আমি বলেছিলাম একটা ক্লাসে। এটা হচ্ছে রহিম হ্যাজ এ কার, এখানে রহিম থার্ড পারসন, এই জন্য এখানে হ্যাজ বসেছে। কিন্তু দ্বিতীয় বাক্যে যখন নেগেটিভ করলাম, রহিমের একটা গাড়ি নেই, রহিম ডাজেন্ট হ্যাজ যদি আমি বসাই, এই ডাজটা কখন বসে? দেখবেন আই বা উই এর পরে ডু বসে। যেমন আমরা ভাত খাই না, উই ডু নট ইট রাইস, উই এর পরে আমরা ডাজ নট দেই না। রহিম থার্ড না, পারসন। ডাজ শুধু আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে দেই, একদমই, এতটুকু যদি বুঝতে পারেন, বৃষ্টির সাথে। এর পরের কথাটা যুক্ত করতে হবে এইভাবে, যে এখানে রহিম থার্ড পারসন, এই জন্য ডাজ বসেছে। আবার প্রথম বাক্যে রহিম থার্ড পারসন বিধায় হ্যাজ বসেছিল, কিন্তু এখানে ডাজ ব্যবহার করার পরে আমি যদি আবার হ্যাজ ব্যবহার করি, তো দুইটাই কিন্তু থার্ড পারসন ফর্ম হয়ে যায়, একটা ডাজ আর একটা হ্যাজ। তো দুইটা থার্ড পারসন ফর্ম একটা বাক্যে বসানো যায় না, দুইটা থার্ড পারসন ফর্ম একটা বাক্যে বসে না। এই জন্য এখানে ডাজ নট এর পরে, এই ডাজেন্ট এর পরে আমাকে এই হ্যাজটাকে বাদ দিয়ে হ্যাভ করতে হচ্ছে। শতভাগ কি বুঝতে পেরেছেন? রহিম ডাজেন্ট হ্যাজ এ কার, এইটা যদি বলতাম বাক্যটা ভুল হতো, কেননা এখানে ডাজ নট এর পরে হ্যাজ দেওয়া যাবে না, দুইটা থার্ড পারসন হচ্ছে, এই জন্য একটাকে আমার কিন্তু চেঞ্জ করতে হবে, অর্থাৎ রহিম ডাজেন্ট হ্যাভ এ কার। আমরা হ্যাভ কোথায় বসাই? দেখেন প্রথম বাক্যে আই হ্যাভ এ পেন, তো আই তো এখানে ফার্স্ট পারসন, কিন্তু রহিম এখানে থার্ড পারসন, তার সত্ত্বেও নেগেটিভ করার সময় এখানে সেই ফার্স্ট পারসনের পরে যে হ্যাভ বসে, সেই হ্যাভটা এখানে বসাতে হবে। কারণ ইংলিশ গ্রামার অনুসারে দুইটা থার্ড পারসন ফর্ম পাশাপাশি বসে না, তাই এখানে এইটা করা হয়েছে, রহিম ডাজেন্ট হ্যাভ এ কার। রহিম ডাজেন্ট হ্যাভ এ কার। তারপরেরটা দেখেন একই নিয়ম, ডাজ রহিম হ্যাভ এ কার, এখানে আমরা ডাজ রহিম হ্যাজ এ কার। আমরা অনেকেই কিন্তু এই জায়গাটাতে অনেকে প্রশ্ন করে, স্যার এখানে প্রথম বাক্যে তো রহিম হ্যাজ এ কার, পরে আবার রহিম ডাজেন্ট হ্যাভ এ কার বা ডাজ রহিম হ্যাভ এ কার, এই দুইটা জায়গায় হ্যাভ কেন হচ্ছে? ব্যাখ্যাটা মনে রাখবেন, দুইটা থার্ড পারসন ফর্ম একই বাক্যে বসে না। রহিমের কি একটি গাড়ি নেই? ডাজেন্ট রহিম হ্যাভ এ কার। রহিমের কি একটা গাড়ি আছে? ডাজ রহিম হ্যাভ এ কার। ডাজ রহিম হ্যাভ এ কার। রুমার একটা ছেলে ছিল, রুমা হ্যাড এ সান। রুমার কোনো ছেলে ছিল না, তখন দেখেন এই রুমা হ্যাড নট এ সান, এটা দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? এখানে হ্যাড হচ্ছে মেইন ভার্ব, এই মেইন ভার্বের সঙ্গে হ্যাড বসে না, এই জন্য পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা জানি নেগেটিভ করতে গেলে ডিড নট আসে, আর ইন্টারোগেটিভ করতে গেলে ডিড আসে। রুমা ডিডেন্ট হ্যাভ এনি সান, রুমার কি কোনো ছেলে ছিল? ডিড রুমা হ্যাভ এ সান? ডিড রুমা হ্যাভ এ সান? আচ্ছা, রুমার কি কোনো ছেলে ছিল না? ডিডেন্ট রুমা হ্যাভ এ সান? এরপর আমরা একটু এক্সারসাইজটা এখান থেকে করব।
I dash a friend who works at Apple. Ruma dash a large family. Feel free to ask if you dash any question. Rohim dash a pizza for dinner last night. Karim dash a MBA. স্যার এগুলো আমি বলছি স্যার, হ্যাঁ এগুলো আমি বলেন বলি স্যার। বলেন বলেন I have a এক্সারসাইজটা friend who সবাই অন্যরা works খেয়াল at করবেন। হ্যাঁ Apple. হুম, Ruma has a large family. Feel free to ask if you have any question. হুম, Rohim has a pizza for dinner last night. হুম, Karim has a MBA in electrical engineering. yes. We have a house in California. My cell phone have a 16 mega কি লিখছেন স্যার? মেগাপিক্সেল ক্যামেরা, camera. মেগাপিক্সেল ক্যামেরা। মাই সেল ফোন থার্ড পারসন হ্যাজ দিতে হবে, মাই সেল ফোন হ্যাজ আ 16 মেগাপিক্সেল ক্যামেরা। Oh yeah, ঠিক আছে, myself. হ্যাঁ My cell phone, হ্যাঁ yes. হ্যাঁ মাই সেল ফোন Has এখানে it. একটা বস্তুবাচক অবজেক্ট এবং এটা থার্ড পারসন কে নির্দেশ করে। মনে রাখবেন যে কোনো বস্তুবাচক অবজেক্ট হইলেই সেটা থার্ড পারসন নির্দেশ করবে। এটা একটু মনে রাখবো। পরে আরো রয়েছে দেখেন, উই ড্যাশ এ ফ্লাইট টু We have a লন্ডন। flight to London on Saturday morning. I always এটা having হবে স্যার? হ্যাভিং হবে, হ্যাঁ হ্যাভ। Having coffee first thing in the morning. Shumi has no time to cook in the morning. ঠিক আছে, এটা সুমি হ্যাজ হবে, সুমি হ্যাজ নো টাইম, সুমির সময় Has নেই বলেছি টু স্যার, কুক ইন has দা মর্নিং। বলেছি। হ্যাঁ হ্যাজ ঠিক আছে, এই যে দেখেন এখানে উত্তরেও রয়েছে সুমি হ্যাজ নো টাইম, সুমির সময় নেই টু কুক ইন দা মর্নিং। তো পরবর্তীতে আরো রয়েছে, এগুলো আমরা একটু পর প্র্যাকটিস করব। এখানে আরো একটা কথা বলা হচ্ছে যে দেখেন, বলা হচ্ছে এইগুলো হ্যাভ হ্যাজ এবং হ্যাড ভার্বের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, হ্যাভ এবং হ্যাজ সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। এই যে কথাটা বলা হচ্ছে হ্যাভ এবং হ্যাজ সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। আচ্ছা, হ্যাভ হ্যাজ এবং হ্যাড এর অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ব্যবহার দেখব। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হয় তাহলে হ্যাভ বসে। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল, এইটা হলে হ্যাভ হবে। এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসবে। কথাটা আমরা সবাই মনে রাখবো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে হ্যাজ বসবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন এই হ্যাভ হ্যাজ হ্যাড অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হিসাবে সেন্টেন্সে বসে, তখন কিন্তু এর অ্যাকচুয়াল কোনো অর্থ হয় না। এর অ্যাকচুয়াল কোনো অর্থ হয় না। জায়গাটা কেমন, যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এখানে হ্যাভটা কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে বসেছে, সাহায্যকারী ক্রিয়া। এখানে হ্যাভ এর কিন্তু আসলে কোনো অর্থ ওইভাবে হয় না। আই হ্যাভ ইটেন রাইস, এই হ্যাভটা এখানে কেন এসেছে, এই ইটেনকে সাহায্য করার জন্য। মনে করেন আপনার ভাই সে লন্ডন চলে যাচ্ছে, আপনি তাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে গিয়েছেন। লন্ডন যাচ্ছে কে, আপনার ভাই, আপনি কিন্তু যাচ্ছেন না। আপনি তাকে এয়ারপোর্টে বিদায় জানাতে এসেছেন, আপনি তাকে হেল্প করতে এসেছেন, তার লাগেজ গুলা নিয়ে তাকে গাড়িতে করে এয়ারপোর্টে প্লেনে তুলে দেওয়া পর্যন্ত আপনি সেখানে থাকবেন। তো এই ভার্ব গুলাও কিন্তু ঠিক তদ্রূপ, আপনি না আসলেও কিন্তু সে পারতো, কিন্তু তার মনে খারাপ লাগতো। এখানে বাক্যগুলা কিন্তু যদি অক্সিলারি ভার্ব ব্যবহার না করা হয় তাহলে মিনিংটা কিন্তু সঠিকভাবে আসে না। আই হ্যাভ ইটেন রাইস, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এই যে বলা হচ্ছে যে আরেকটা বিষয় মনে রাখতে হবে, হ্যাভ হ্যাজ হ্যাড এই তিনটা ভার্ব অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব হিসাবে সেন্টেন্সে বসে, কিন্তু এর অ্যাকচুয়াল কোনো অর্থ হয় না। ভার্বগুলা শুধু কথাগুলা পারফেক্ট টেন্সে বলার জন্য ব্যবহার করা হয়। হতে পারে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হতে পারে পাস্ট পারফেক্ট টেন্স, হতে পারে ফিউচার পারফেক্ট টেন্স। এই ক্ষেত্রে কিন্তু আমরা যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বা হ্যাভ, পাস্ট পারফেক্ট টেন্সে শুধুমাত্র হ্যাড, আর ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। আমি আমার কাজ শেষ করেছি, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করেছে, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। সে একটা মুভি দেখেছে, হি হ্যাজ ওয়াচড আ মুভি। তুমি একটা চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন আ লেটার। রহিম একটা গান গেয়েছে। আচ্ছা, এই বাক্যগুলো নেগেটিভ করেন তো আপা, এগুলো বলেন। আমি একটা কাজ, আমি আমার কাজ শেষ করেছি, যদি বলা হয় আমি আমার কাজ শেষ করেনি, প্রত্যেকটার বাক্যর নেগেটিভ বলতে হবে। I don't have finished my work. হুম He doesn't complete his work. আচ্ছা, এই বাক্যটা এভাবে না বললে এভাবে বললে বেশি পারফেক্ট হয়। যেমন দেখেন, আমি আমার কাজ শেষ করেছি, এখানে অলরেডি কিন্তু একটা অক্সিলারি ভার্ব আছে হ্যাভ, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। তো যেখানে অক্সিলারি ভার্ব থাকে সেখানে নট যোগ করে নেগেটিভ করা যায় সহজে।
আই হ্যাভেন্ট ফিনিশড মাই ওয়ার্ক, এটা বলেন। সে তার কাজ সম্পন্ন করেছে, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। সে তার কাজ সম্পন্ন করেনি, হি হ্যাজেন্ট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। অর্থাৎ যেহেতু স্যার অক্সিলারি, আপনারা এইমাত্র বললেন যখন হ্যাভ ভার্ব মূল ভার্ব থাকবে তখন আম, বা এটাকে নেগেটিভ হ্যাভ এর সাথে নট হবে না। অবশ্যই এখানে আপনি ভালোভাবে বুঝতে পারেননি। বলা হচ্ছে কি, যখন যেমন যদি বলা হয় আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, তাই না? এখানে হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, আই হ্যাভ এ পেন। কিন্তু যখন আমি এটাকে নেগেটিভ করব তখন আপনি ডোন্ট ব্যবহার করবেন, কারণ হ্যাভ এখানে মেইন ভার্ব, মেইন ভার্বের সাথে নট দেওয়া যায় না, আমি এইটা বলেছি। কিন্তু এখানে দুইটা ও ভার্ব আচ্ছা, আছে, আমরা এখানে তো আরেকটা ভার্ব আছে, ইয়েস, ওয়ার্ক। এখানে আরেকটা মূল ভার্ব আছে, দেখেন সেইটা হচ্ছে ফিনিশড প্রথম বাক্যে, দ্বিতীয় বাক্যে হচ্ছে ফিনিশ, কমপ্লিটেড, দ্বিতীয় বাক্যে হচ্ছে কমপ্লিট, হ্যাঁ, কমপ্লিটেড। এই ওয়ার্ক। জন্য এখানে আপনি প্রত্যেকটা বাক্যে এই এই জন্য হ্যাভেন্ট হবে। ইয়েস, হ্যাভ বা হ্যাজ এর পরে নট যোগ করতে হবে। দেখেন এই বিষয়টা স্যার তো ভালোভাবে এগুলো ক্লিয়ার তো করতে হবে, এ- হ্যাঁ? এ- এই বিষয়টা ভালোভাবে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। পরে বলে যান প্রত্যেকটা বাক্য। সে একটা মুভি তাহলে আই দেখেছে। হ্যাভেন্ট finish my work. হুম, He hasn't complete his work. হুম, She hasn't watched a movie. হুম, You haven't written a letter. হুম, Rohim hasn't sung a song. হুম, Rubel hasn't uh, driving a car. হুম। I haven't drawn a picture. থ্যাংক ইউ। Past পারফেক্ট perfect টেন্সে tense. ব্যবহৃত পার্সনের Okay. সঙ্গে যে পার্সনই হোক না কেন, এই যে বলা হচ্ছে সব পার্সনের সঙ্গে হ্যাড বসবে, অর্থাৎ আই এর পরেও হ্যাড বসবে, হি এর পরেও এটা হ্যাড হলো বসবে। past. হ্যাঁ, রহিম Past. বা করিম থাকলে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে, বুঝতে পেরেছেন? যেমন এখানে দেখেন হুম হুম। আই হ্যাভ Past ফিনিশড, perfect tense এ সব হেড আসবে। হ্যাঁ আই হ্যাভ ফিনিশড, আর এখানে পরে বলা হচ্ছে হি হ্যাজ ফিনিশড কমপ্লিটেড। তো আই এর পরে হ্যাড বসেছে, আর হি এর পরে এখানে হ্যাজ বসেছে, কিন্তু বলা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে গিয়ে আই থাকুক বা হি থাকুক বা কারো নাম থাকুক, প্রত্যেকটা জায়গায় হ্যাড বসবে, হেড বসবে। এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরো একটা বাক্য এখানে রয়েছে ফিউচার টেন্সের, যেমন বলা হচ্ছে আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বিফোর হি কেম। সে আসার আগেই আমি আমার বাড়ির কাজ শেষ করেছিলাম। আই হ্যাড ফিনিশড মাই ওয়ার্ক বা হোমওয়ার্ক বিফোর হি কেম, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য। এছাড়াও ফিউচার পারফেক্ট টেন্স, দেখেন আমরা এতক্ষণ তো প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট শিখলাম। এছাড়া ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ হতে পারে অথবা উইল হ্যাভ হতে পারে। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করে থাকবো। আই উইল হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আমি আমার কাজ শেষ করে থাকবো। সে তার কাজ সম্পন্ন করে থাকবে, হি উইল হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। এখানে যদি আপনি শুধু ভার্ব জানেন আর কিছু অবজেক্ট ব্যবহার করেন আর কিছু সাবজেক্ট জানেন, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, সে তার কাজ সম্পন্ন করে থাকবে। এখানে সে ইংরেজি হচ্ছে হি, আর সম্পন্ন করা হচ্ছে কমপ্লিট, এই জন্য কমপ্লিটেড। আর এখানে অবজেক্ট হচ্ছে ওয়ার্ক, সে তার কাজ সম্পন্ন করে থাকবে। পরে দেখেন সাবজেক্টও পরিবর্তন করে দিয়েছি, ভার্বও পরিবর্তন করে দিয়েছি, অবজেক্টে পরিবর্তন হয়েছে। কেমন? সে একটা মুভি দেখে থাকবে। প্রথম বাক্যে কি ছিল? সে তার কাজ সম্পন্ন করে থাকবে। দ্বিতীয় বাক্যে সে একটা মুভি দেখে থাকবে, অর্থাৎ শি উইল হ্যাভ ওয়াচড আ মুভি। তুমি একটা চিঠি লিখে থাকবে, ইউ উইল হ্যাভ রিটেন এ লেটার। বলেন তো, তারা মাছ ধরে থাকবে, এটা কি হবে? They will have কট ফিশ, catch দে উইল caught, হ্যাভ sorry, কট they ফিশ, will have কট caught ফিশ। fish. তারা একটা ছবি এঁকে থাকবে, They will have drawn a picture. দে উইল হ্যাভ ড্রন এ পিকচার, থ্যাংক ইউ। তারা একটা বাড়ি তৈরি করে থাকবে, They will have built a house. হ্যাঁ বিল্ট, বি Built, ইউ আই এল টি, ইয়েস, হ্যাঁ হ্যাঁ হবে, বিল্ট এ হ্যাঁ। হাউস। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু এই হ্যাবের ব্যবহার দিয়ে অসংখ্য বাক্য তৈরি করতে পারি। হ্যাভ ভার্বের ব্যবহারটা আমরা দেখলাম, এই হ্যাভ ভার্বের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাভ ভার্ব, বি ভার্ব এবং ডু ভার্ব, এটা কিন্তু না জানলে আমরা এই বাক্যগুলো সঠিকভাবে সাজাতে পারবো না, সঠিকভাবে আমরা বলতে পারবো না। এই যে কোনো একটা ভার্বের ব্যবহার শিখে সেই ভার্ব দিয়ে আমাদেরকে বাক্য তৈরি করার দক্ষতা অর্জন করতে হবে। যেমন ডু ভার্ব দেখিয়েছিলাম, ডু ভার্বের ভিতরে কি কি থাকে? ডু, ডিড, ডান, ডুইং, আর এর থার্ড পারসন হচ্ছে ডাজ। ডু ভার্ব ডু, ডিড, ডান, ডুইং এবং ডাজ। এই থার্ড পারসন ফর্ম হচ্ছে ডাজ। যাই হোক, এটা আমি দেখিয়েছিলাম, এখন আমরা এখান থেকে একটু করি। অনেকেই আমাকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে, আমি দেখার সময় পাইনি, একটু ব্যস্ত ছিলাম। তো এই বাক্যগুলো আজকে একটু করবেন। আজকে ডে 10 বলা হবে না 9, মনে আছে নাকি 8, কত দিয়েছিলাম?
খাতাটা বের করতে হবে একটু, হ্যাঁ। কেন স্যার 14 15 এগুলো তো করিয়ে ফেলেছেন। 14 15 করিয়ে ফেলেছি, তাহলে এখান থেকে একটু বলি, দেখি এটা কেমন হয়। এক একটা করে বলবেন। 13, এরপর এসেছে 14। সে ইংরেজি জানে না, তিনি একজন ডাক্তার। করিম কি অলস নন, সে কি দিনে ঘুমায় এটা না। তো 14 থেকে বলবেন, 14 থেকে শুরু করেন। সে ইংরেজি জানে, হি নোস ইংলিশ। সে ইংরেজি জানে না, হি ডাজ নট নো ইংলিশ। হি ডাজ নট নো ইংলিশ। তিনি একজন ডাক্তার। 14। হ্যাঁ, 14 থেকে বলেন, 14 থেকে, এই যে সেন্টেন্স, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 14। তিনি একজন ডাক্তার, হি ইজ আ ডক্টর। তিনি একজন ডাক্তার নন, হি ইজ নট এ ডক্টর। তিনি কি একজন ডাক্তার, দেখেন এই 2 নম্বরের বাক্যটা এখানে ইন্টারোগেটিভ রয়েছে। তিনি কি একজন ডাক্তার, ইজ হি এ ডক্টর। কি হবে বলেন, ইজ হি এ ডক্টর। তিনি কি একজন ডাক্তার, তিনি কি একজন ডাক্তার নন। স্যার এগুলো মনে হয় আমি করে আপনাকে দিছিলাম। তাহলে 15 বলেন, 15। এখান থেকে বলেন। তা আমি সবাই কি করেছে কিনা দেখেন স্যার। সবাই, হ্যাঁ। এমডি পলক, আপনি কি করেছেন এই হোমওয়ার্ক গুলো? আপনি তো পাঠাচ্ছেন না হোয়াটসঅ্যাপে, এগুলো পাঠাতে হবে। সায়েম আলী, আপনি স্যার এখান থেকে আমাকে তো বলেন। চলে যেতে হবে। চলে যাবেন, আমি আর চলে 9টা যাচ্ছি বেজে গিয়েছে, আচ্ছা। তো স্যার। একটা কথা একটু বলতে চাই। এটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপে স্যার বলেন। আপনি যদি টাইম মতো যদি স্যার না নেন ক্লাসটা, তাহলে আমি আর করতে পারছি না, কারণ গত সপ্তাহে একটা ক্লাস আমি করতে পারি। টাইম মতো ক্লাস না নিলে আর আগে না বললে স্যার, আজকে তো আপনি আচ্ছা, এমডি পলক, আপনি এই বাক্যগুলো একটু বলবেন। এখানে প্রত্যেকটা বাক্য এইভাবে একটু বলতে হবে যে সে ইংরেজি জানে, সে ইংরেজি জানে না, সে কি ইংরেজি জানে, সে কি ইংরেজি জানে না। এই বাক্যগুলো একটু বলেন তো, আনমিউট করেন। টেন্স মেইনটেইন করে কিন্তু এই বাক্যগুলা বলতে হবে। বলেন, সে ইংরেজি জানে, কি হবে? এমডি স্যার আমি সায়েম বলে আলী। যাচ্ছি। অবশ্যই। আমি বলে যাচ্ছি স্যার। সে আচ্ছা। কি ইংরেজি জানে, ডাজ হি নো ইংলিশ। হুম। তিনি কি একজন ডাক্তার, ইজ হি এ ডাক্তার। করিম কি অলস নয়, ইজ করিম নট লেজি। সে কি দিনে ঘুমায় না, ডাজ হি নট স্লিপ ডিউরিং এট ডে। অনু কি তোমাকে সাহায্য করে না, ডাজ অনু নট হেল্প ইউ। রাম কি চা পান করে না, ডাজ রাম নট ড্রিঙ্ক টি। তুমি কি বোকা নও স্যার, উপরে ওকে। তুমি কি বোকা নও, আর ইউ নট ফুলিশ। হুম। রানা কি মিথ্যাবাদী নয়, ইজ রানা নট এ লয়ার। আমটি কি মিষ্টি নয়, ইজ দ্য ম্যাঙ্গো নট সুইট। লিলির কি পর্যাপ্ত টাকা আছে, ডাজ লিলি হ্যাভ এনাফ মানি। রিতার কি জামা নেই, ডাজ রিতা হ্যাভ নট ড্রেস। তোমার কি একজন বন্ধু আছে, ডু ইউ হ্যাভ এ ফ্রেন্ড। তাহাদের কি কোনো শত্রু নেই, ডু দে হ্যাভ নো এনিমিস। তোমার কি একটি ঘড়ি আছে, ডু ইউ হ্যাভ এ ওয়াচ। হাসানের কি ছাতা আছে, ডাজ হাসান হ্যাভ এ আমব্রেলা। মিতুর কি একটি পুতুল আছে, ডাজ মিতু হ্যাভ এ ডল। ইয়েস, বা থ্যাংক ইউ। ডাজ মা মিতু। বাবাকে মান্য করো। হুম। স্যার আসে না কেন স্যার। এই যে আসছে। রেসপেক্ট ইউর প্যারেন্টস। হুম। লোকটি মিথ্যা কথা বলে, দ্য পারসন ইজ লেইং। হুম। তিনি একজন কৃষক, হি ইজ এ ফার্মার। মৌমাছি ক্ষুদ্র পোকা, বি ইজ এ স্মল ইনসেক্ট। ভোর হয়েছে, ইট ইজ মর্নিং। সে বুদ্ধিমতী, স্ত্রী হিসেবে শি ইজ ইন্টেলিজেন্ট। মা একটি গল্প বলছে, মাদার ইজ টেলিং এ স্টোরি। কুকুরটি ঘেউ ঘেউ করছে, দ্য ডগ ইজ বার্কিং। তুলি একটি গান করছে, তুলি ইজ সিঙ্গিং এ সং। তুলি একটি গান করছে, তুলি আছে। ডে 14 হয়ে গেছে, থ্যাংক ইউ, উই মে গো নাও। এখন যেতে পারেন। আচ্ছা, পরবর্তীতে স্যার এখান আমি থেকে ফোন কে বল। করলে কোথাও না, ফোন স্যার ধরেন। আমি সন্ধ্যায় আপনাকে ফোন দিব। ওকে, ঠিক আছে। আমি একটি মানে পাখি, আমার ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটি পাখি দেখিতেছি, রহিম মাছ ধরিতেছে, আমি তোমার জন্য অপেক্ষা করিতেছি। বাতাস ছাড়া কেউ বাঁচতে পারে না, ওই ফুলগুলা লাল নয়। বাবা বাসায় নেই, তাদের চাচা নেই, তারা সাঁতার কাটতে জানে। আমি, সে ঘুমিয়েছে, এই ফুলগুলা তাজা নয়, আমরা ব্যস্ত নই। এই বাক্যগুলো একটু বলতে হবে, হ্যাঁ। আনমিউট করেন একটু, নাহিদা আপা একটু আনমিউট করেন প্লিজ। এই বাক্যগুলো আপনি এখন থেকে একটু বলবেন, প্রত্যেকটা বাক্য একটু বলি আমরা। এখান থেকে প্র্যাকটিস না করলে কিন্তু কথা বলা যাবে না। এই উপর থেকেও একটু আমরা দেখি যে কতগুলা মনে আছে। দেখেন, অনেক বড় একটা শীট, এখানে কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে, ডে 1, ডে 2,
দে থ্রি টেন্স যদি জানেন এই বাক্যগুলো আপনি পারবেন প্রত্যেকটা বাক্য কিন্তু। আচ্ছা, এইখান থেকে আমরা বলি আপনি এখানে এসেছিলেন, নাহিদা সুলতানা আপা একটু বলবেন। তারপর করিম বিশ্বস্ত ছিল, মিনু বুদ্ধিমতী ছিল। বলেন আপনি এখানে এসেছিলেন কি হবে? ইউ। এখানে কাম মানে হচ্ছে আশা, কাম শব্দের অর্থ কি বলেন? আশা। তাহলে আপনি এখানে এসেছিলেন কি হবে বাক্যটা? You come here. না, ইউ কাম হেয়ার বললে এমন দাঁড়ায় তুমি এখানে আসো, তুমি এখানে আসো, কিন্তু বলেছি তুমি এখানে এসে, আপনি এখানে এসেছিলেন, ইউ কেম হেয়ার হবে। ইউ কেম হেয়ার। যদি বলা হয় তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস, ইউ এট রাইস। করিম বিশ্বস্ত ছিল, করিম বিশ্বস্ত ছিল কি হবে বলেন? করিমজ, করিমজ কি হবে? করিমজ ফেইথফুল। What was faithful? ফেইথফুল, ইয়েস। মিনু বুদ্ধিমতী ছিল। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি? Minu was intelligent. করিম ওয়াজ ইন্টেলিজেন্ট, মিনু ওয়াজ ইন্টেলিজেন্ট। এইটাকে যদি নেগেটিভ করা হয়, মিনু বুদ্ধিমতী ছিল না, তখন কি হবে? Minu was not intelligent. মিনু ওয়াজ নট ইন্টেলিজেন্ট। তুমি অসুস্থ ছিলে কি হবে? You were ইউ ওয়াজ হয় না, ইউ এর পরে ওয়ার বসে, যেহেতু প্লুরাল you সাবজেক্ট। ইউ আর সিক কি হবে বলেন? ইউ আর সিক অথবা ইল, ইউ আর সিক অথবা ইল। তারপর এক যে ছিল রাজা কি হবে? one. ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং। ফুলগুলো তাজা ছিল কি হবে? The flower. দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ কি হবে? ফুলগুলো তাজা ছিল। যদি বলা হয় ফুলগুলো তাজা ছিল না, সায়েম আলী একটু আনমিউট করেন প্লিজ। ভাইয়া শুনতে পারছেন? হ্যাঁ, একটু আনমিউট করেন। ওগুলো থাকতে স্টে করে। হুম, এইগুলো আপনি বলেন। ফুলগুলো তাজা ছিল কি হবে? They were not, they were fresh. না, দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ, দ্য ফ্লাওয়ার্স ওয়ার ফ্রেশ। ফুলগুলো তাজা ছিল না কি হবে? They were not flower. ইয়েস, দ্য ফ্লাওয়ার্স ওয়ার নট ফ্রেশ। ফুলগুলো কি তাজা ছিল? Were their flower fresh? ইয়েস। আমি আজ সকালে এসেছি, আমি আজ সকালে এসেছি কি হবে? আমি আজ সকালে I came. বাক্যটা কোন টেন্সে আছে? আমি আজ সকালে এসেছি। এসেছি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, হুম, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, ইয়েস। তাহলে প্রেজেন্ট পারফেক্টের গঠন প্রণালী কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাড, তারপর ভার্ব যোগ এক্সটেনশন। থ্যাংক ইউ। অর্থাৎ দেখেন এখানে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপর ভার্বের ভি থ্রি, অর্থাৎ ইট, এট, ইটেন। এই যে ইটেন ভি থ্রি, যেমন আমি খাই আই ইট, আমি খেয়েছিলাম আই এট, আর আমি খেয়েছি আই হ্যাভ ইটেন। আমি গিয়েছি আই হ্যাভ গন। সে করেছে হি হ্যাজ ডান। সে লিখেছে হি হ্যাজ রিটেন। সে পড়েছে হি হ্যাজ রিড, হি হ্যাজ রেড। অর্থাৎ এখানে কি বললাম যে আমি আজ সকালে এসেছি বা আমি সকালে এসেছি। আই হ্যাভ, এখানে কাম, কেম, কাম, কাম ভার্বের ভিতরি হচ্ছে কাম, কেম, কাম, ভিতরিটাও I কিন্তু have কাম। came. আমি আজ সকালে এসেছি, আই হ্যাভ কি হবে বলেন? আই হ্যাভ কাম, কেম, I have কাম দিস মর্নিং বা ইন দিস come. মর্নিং। আচ্ছা, ছেলেটা বোকা ছিল, তাহলে এটা কোন টেন্স? ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এর গঠন প্রণালী কি? সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। তো ছেলেটা ইংরেজি কি? দা বয়। আর ছিল ইংরেজি কি হবে? অজ। দা বয় অজ। তারপর কি? বোকা ইংরেজি হচ্ছে ফুল, দা বয় অজ ফুল। আমি একটা ছাতা কিনেছিলাম কি হবে এটা বলেন? নাম্বার 9। আমি একটা I was buying a umbrella হবে না? থ্যাংক ইউ। আই ওয়াজ বাইং এ আমব্রেলা বাক্যটা বলেছেন, অনেক ধন্যবাদ। কিন্তু এইটার অর্থ দাঁড়ায় হচ্ছে আমি একটা ছাতা কিনিতেছিলাম, কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, কিনছিলাম। আমি গতকাল বাজারে গিয়েছিলাম,
তখন একটা ছাতা কিনছিলাম। আই ওয়াজ বাইং এ আমব্রেলা, বাইং অ্যান আমব্রেলা। কিন্তু এখানে বাক্যটা কোন টেন্সে আছে আপনাকে দেখতে গেলে এই জায়গাটুকু খেয়াল করতে হবে, এই ভার্ব, ক্রিয়া। আমি একটা ছাতা কিনেছিলাম, অর্থাৎ গত সপ্তাহে হতে পারে, গতকালও হতে পারে, 1 মাস আগেও হতে পারে। সময়টা অতীত হয়ে গিয়েছে, এটা সাধারণ পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। কিনেছিলাম, কিন্তু বাংলাটা যদি এভাবে থাকতো, আমি একটা ছাতা কিনিতেছিলাম বা কিনছিলাম, তখন আপনি যেটা বলেছেন সেই বাক্যটা কারেক্ট হতো, আই ওয়াজ বাইং অ্যান আমব্রেলা। কিন্তু এটা কি হবে বলেন তো, আমি একটা ছাতা কিনেছিলাম, পাস্ট ইনডেফিনিট টেন্স, খুবই সহজ। এর গঠন প্রণালী, সাবজেক্টের পরে ভার্বের ভি টু বসাতে হয়, সাবজেক্টের পরে ভার্বের ভি টু বসাতে হয়। আই বট, বাই মানে হচ্ছে কেনা, এর ভি টু হবে বট। আই বট অ্যান আমব্রেলা, কি হবে বলেন, আই বট অ্যান আমব্রেলা, আমি একটা ছাতা কিনেছিলাম। যদি বলা হয় আমি একটা বাড়ি কিনেছিলাম, আই বট এ হাউস। আমি একটা চিঠি লিখেছিলাম, কি হবে বলেন তো, আমি একটা চিঠি লিখেছিলাম। আই বট এ লেটার। আই রোট এ লেটার। রাইট মানে লেখা, এই জন্য বলি এই জায়গাগুলো আগে মুখস্থ করতে হবে, ভার্ব মুখস্থ করতে হবে সবার প্রথমে, সাবজেক্ট মুখস্থ করতে হবে, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। অবজেক্ট তো আমরা সবাই জানি, পেন, চেয়ার, টেবিল, মোবাইল, শার্ট, ড্রেস, হ্যাঁ, ট্রি, ওয়াটার, যা দেখা যায় সবই হচ্ছে অবজেক্ট। তো কিছু সাবজেক্ট জানতে হবে, আই, উই, হি, সি, দে, এগুলো জানবেন। আরেকটা বিষয় জানতে হবে, ভার্ব জানতে হবে, ভার্বের ফর্ম। যেমন দেখেন এখানে একটা ভার্ব ফর্ম যদি বলি, প্ল্যান, প্লে, প্লে মানে খেলা করা, তাই না, প্লে, এর ভি টু হবে প্লেড, এর ভি3 কি হবে, প্লেড। প্র্যাকটিস মানে অনুশীলন করা, প্র্যাকটিসড, প্র্যাকটিসড। প্রিফার মানে পছন্দ করা, প্রিফার্ড, প্রিফার্ড। তারপর দেখেন প্রোটেক্ট, প্রতিরোধ করা, প্রোটেক্টেড, প্রোটেক্টেড। আমরা যদি বলি তাকে আমরা প্রতিরোধ করেছিলাম, বা আমরা বন্যার পানি প্রতিরোধ করেছিলাম, তখন আপনি এই প্রোটেক্টেড মানে প্রতিরোধ করেছিলাম, এটা যদি না জানা থাকে তাহলে তো বাক্যগুলো গঠন করা যাবে না। এই যে জায়গাটাতে যেমন দেখালাম, আমি একটা ছাতা কিনেছিলাম, আপনারা প্রত্যেকেই জানেন বাই মানে হচ্ছে কেনা, কিন্তু কিনেছিলাম যখন বলবো তখন কি বাই ব্যবহার করলে হবে, তখন তো আমাকে বাই এর পাস্ট ফর্ম কিনেছিলাম বট আনতে হবে, কি আনতে হবে, বট। এই জন্য আপনাদেরকে প্রথমে ভার্ব মুখস্থ করতে হবে, আর কিছু সাবজেক্ট মুখস্থ করতে হবে। যেমন গো মানে হচ্ছে যাওয়া, যদি বলা হয় আমি যাই, কি হবে বলেন তো, আমি যাই, আই গো। কিন্তু যখন বলবো আমি গিয়েছিলাম, তখন কি হবে, আই গো দিলে হবে, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। হ্যাঁ, আই ওয়েন্ট। সবাই একটু কথা বলবেন। ক্লোজ মানে বন্ধ করা, তো যদি বলা হয় জানালাটি বন্ধ করো, ইম্পারেটিভ সেন্টেন্স, তখন ভার্বকে আগে আনতে হবে, ক্লোজ দ্য ডোর, কি বললাম, ক্লোজ দ্য ডোর। যদি বলি জানালাটি বন্ধ করো না, ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কি আসে, ডোন্ট আসে সর্বদা, প্রথমে ডোন্ট আনতে হয়, ডোন্ট ক্লোজ দ্য উইন্ডো, ডোন্ট ক্লোজ দ্য ডোর, দেখেছেন। হ্যাঁ, তাহলে এইভাবে যদি আমরা ভার্ব জানি, আমরা যদি সাবজেক্ট জানি, কেন বাক্য গঠন করতে পারবো না। গ্রামারটা কম জেনেও কিন্তু আমরা অনেক বাক্য তৈরি করতে পারি, আমরা স্পোকেন ইংলিশটা খুব ক্লিয়ার করতে পারি খুব ইজিলি। যেমন এখানে বলছে আমি একটা ছাতা কিনেছিলাম, আই বট অ্যান আমব্রেলা। এখানে মেইন বিষয় কি, ছাতা ইংরেজি, আমব্রেলা আমরা জানি, আমি ইংরেজি আই জানি, কিন্তু এই ভার্বটা যদি না জানি, বাই মানে হচ্ছে কেনা, আর বট মানে হচ্ছে কিনেছিলাম। আমরা সকালে রওনা হলাম, আমরা কি করলাম, আমরা সকালে রওনা হলাম। তাহলে এই বাক্যটা কিভাবে করব, উই স্টার্টেড ইন দা মর্নিং। এখানে স্টার্টেড কেন দিলাম, এই যে সকালে রওনা হলাম, কি করলাম, সকালে রওনা হলাম। এই হলাম কখন, সকালটা কিন্তু সময়টা অতীত হয়ে গেছে, এজন্য এখানে উই স্টার্টেড, স্টার্ট মানে রওনা হওয়া, যাত্রা করা, এর পাস্ট ফর্ম। খুব সিম্পলি এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আমি, পলি 4টি আম কিনেছিল, তাহলে কেনা ইংরেজি কি বলেন তো, কে বলবেন, নাহিদা আপা বলেন, কেনা ইংরেজি কি, কি হবে বলেন। এই যে পলি 4টি আম কিনেছিল, এখানে ম্যাঙ্গো মানে আম আমরা জানি, পলি তো পলিই থাকবে, আর 4টি ইংরেজি হচ্ছে 4। তাহলে এখানে আমাদের মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে কিনেছিল। কিনেছিল বললে কখন বোঝায়, সময়টা অতীত হয়ে গিয়েছে, অর্থাৎ পলি গতকাল কিনেছিল বা আজকে কিনেছিল সকালে, তাই না। তো পলি 4টি আম কিনেছিল, বাক্যটা কি হবে, হু ক্যান ডু ইট, পলি, পলি, পলি বট, পলি বট, তারপর কি হবে, ফোর ম্যাঙ্গো,
পলি বট ফর ম্যাঙ্গো না, ম্যাঙ্গোজ হবে যেহেতু প্লুরাল, একটা আম হলে পলি বট অন ম্যাঙ্গো। ম্যাঙ্গোজ বলেছেন, ধন্যবাদ। এটা নেগেটিভ বলেন তো, পলি চারটি আম কেনেনি, নেগেটিভটা কি হবে? পলি বলেন। পলি পলি নট পলি নট বাই। পলি নট বাই, দেখেন একটু ভুল হচ্ছে। পলি চারটি আম কিনেছিল, তাই না? আমাকে শুনবেন, এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। পলি চারটি আম কিনেছিল। যদি বলি পলি চারটি আম কেনেনি, তখন কি হবে? তখন হবে পলি ডিড নট বাই। কেন ডিড নট আনতে হবে? কারণ প্রেজেন্ট সরি পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে নেগেটিভ করতে গেলে মনে রাখবেন শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স বলেছি? শুধুমাত্র পাস্ট ইনডেফিনিট টেন্স। কোন টেন্স বলেছি বলেন আমার সঙ্গে? পাস্ট ইনডেফিনিট টেন্স। আর কোনো টেন্সে কিন্তু ডিড বসবে না, এই পাস্ট ইনডেফিনিট টেন্সে একমাত্র ডিড বসবে। এই হেড ওয়ার্ড গুলো একটু মনে রাখবেন। অর্থাৎ পলি চারটি আম কিনেছিল, পলি বট ফোর ম্যাঙ্গোস। আর পলি চারটি আম কেনেনি, তখন পলি ডিড নট বাই। কি হবে? পলি ডিড নট বাই ফোর ম্যাঙ্গোস। আচ্ছা, এটার ইন্টারোগেটিভ বলেন তো নাহিদা আপা। পলি কি চারটি আম কিনেছিল, কি হবে? Did Polly four mango? ডিড পলি বাই ফর ম্যাঙ্গোস, ইয়েস। এবার ঠিক আছে, ডিড দিলে ডিড পলি বাই হবে, এখানে আর বট হবে না। ডিড পলি বাই ফোর ম্যাঙ্গোস। ডিড পলি বাই ফোর ম্যাঙ্গোস। পলি কি চারটি আম কিনেছিল? তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। তিনি গত রাতে বাড়ি গিয়েছেন। হি হ্যাজ গন হোম লাস্ট নাইট। এইটা যদি বলা হয় তিনি গত রাতে বাড়ি যাননি, এটা নেগেটিভ কি হবে বলেন তো? তিনি গত রাতে বাড়ি যাননি, কি হবে? হি হ্যাজেন্ট হি হ্যাজেন্ট দ্য হোম হি হ্যাজেন্ট গন হোম হবে, হি হ্যাজেন্ট গন হোম। তারপর কি হবে? লাস্ট নাইট। এই বাক্যগুলো একটু করেন, করে আমার এখানে দেখেন এই যে আমি নাম্বারটা দিয়ে রেখেছি, সায়েম আলী আপনিও পাঠাবেন আর নাহিদ আপাও পাঠাবেন। হ্যাঁ, এই কাজগুলো করে আমার হোয়াটসঅ্যাপে অবশ্যই অবশ্যই পাঠাবেন। এই যে দেখেন এখানে, হ্যাঁ এই যে এখান থেকে 14 নাম্বারটা করবেন, 14 নাম্বার, নাম্বার 14। এটা করে আমার এখানে দেখেন কোথায় নাম্বারটা দিয়ে রেখেছি, এইটা প্রত্যেকটা আমাকে পাঠিয়ে দিন, আমার ওই নতুন মোবাইল তো নাই আগের মতো। নাই। আচ্ছা, তাহলে এইগুলো আমি এখন এই গ্রুপে দিয়ে দিচ্ছি, গ্রুপ থেকে আপনি পেয়ে যাবেন, প্রত্যেকটা কাজ এই গ্রুপ থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এইখান থেকে এগুলো করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে একটু লিখে দিচ্ছি, সম্ভবত এখানে দেওয়া নাই। আচ্ছা, এখানে দিলাম 0 1 9 2 0 6 9 4 1 7 4। হ্যাঁ, আমি এটা এখন গ্রুপে দিয়ে দিচ্ছি, এই কাজগুলো করে এখনই আমাকে পাঠাবেন, আজকেই পাঠাবেন, কারণ এটা ডিলে করলে কিন্তু আর করা হয় না কখনো। আমার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, এইটাতে এই কাজগুলো করে পাঠাবেন। আমি এগুলো আপনাদের ভুল হলে, এই যে দেখেন ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, বা কোথায় পাস্ট কন্টিনিউয়াস হবে, কোথায় পাস্ট ইনডেফিনিট হবে, এটা আমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারতেছি না। এগুলো একটু করবেন, এগুলো করে আমাকে একটু পাঠান, আমি দেখে দিব। এগুলো প্রত্যেকে করবেন, একজন না। এমডি পলক, আপনি শুনতে পারছেন? এই কাজগুলো করতে হবে, এগুলো যে যত বেশি করে করবেন তার কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। অবশ্যই অবশ্যই। হুম। তো এই কাজগুলো করবেন, করে আমাকে পাঠাবেন। তো সবাই ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।